মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। আর তোমাদের মনকে আরো ভালো করে দেওয়ার জন্য তোমাদের পছন্দের ধারাবাহিক শুভ বিবাহের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতে আমরা দেখতে পাচ্ছি যে সুধা তো একটা ফোন পায়, ফোন পেয়ে ছুটে যায় থানাতে, কারণ সুধার কাছে খবর আসে ফন্টের গ্রেপ্তারের ব্যাপারটা নিয়ে আর কি। সুধা তখন গিয়ে তো ফন্টেকে উদ্ধার করে সেখান থেকে। ফন্টে তো সুধার পায়ে পড়ে যায় যে তুমি আমাকে আবার এক ঋণী করে দিলে। বলে না, তোমাকে আমি ঋণী কেন করতে যাব বলো, তুমি কি আমাদের পরিবারের জন্য কম করেছো নাকি? তখন বলে যে চিন্তা করো না, আমি জেঠিদের সাথে কথা বলবো। তখন ফন্টে বলছে তুমি এমনিতেই আমার জন্য অনেক করেছো সুধাদি, তোমাকে আর এখন কিচ্ছু করতে হবে না। এদিকে পুলিশ অফিসার আশুতোষ তিনি বলছেন ফন্টে একাই 100, বলছে যে ফন্টে তো একাই 100, ও একাই সবকিছু করে নেবে। ও আমাদের পুলিশ ডিপার্টমেন্টের কত বড় উপকার করেছে সেটা কি জানেন? কারণ উনি না থাকলে কিন্তু আমি আজকে জানতেই পারতাম না, এই গুন্ডাগুলোকে তো ধরতেই পারতাম না, এটাও জানতে পারতাম না যে এই সবের পিছনে সার্থক চ্যাটার্জির হাত রয়েছে। সুধা তো এটা শুনে অবাক হয়ে যায়। সুধাকে অফিসার এটাও বলে যে সার্থক কিন্তু ছোটখাটো ক্রিমিনাল নয়, ও কিন্তু বড় বড় কাজের সাথেও যুক্ত আছে, মানে অনেক বড় বড় ক্রিমিনাল অফেন্সের সাথেও যুক্ত আছে। এমনকি খুন করতেও কিন্তু ও পিছু পা হবে না, হয়তো অনেক করেওছে এর আগে। তাই অনেক ইলিগাল কাজের সাথেও কিন্তু যুক্ত, তাই ওকে ছোটখাটো ফ্রড ভাবার ভুলটাও করবেন না। সুধা তো এগুলো শুনে একটু অবাক হয়ে যায়, বলে যে আমি কি করব বলুন তো, আমি কি করে এই সার্থকের সত্যিটা বাড়িতে বলবো, বাড়ির সবাই তো ওকে নিয়ে মেতে আছে। তখন অফিসার একটা রাস্তা বলে, বলে যে আজকে থেকে আমার একজন অফিসার আপনার বাড়িতে থাকবে 24 ঘন্টা অন্য পরিচয়ে। তখন একজন লেডি অফিসারকে ডাকা হয়, ওনার নাম হচ্ছে ইন্সপেক্টর অশ্মি রয়। উনি আজ থেকে আপনার বাড়িতেই থাকবেন। আর সার্থক চ্যাটার্জিকে ফাঁসানোর ব্যাপারে কিন্তু উনি অনেকটাই এক্সপার্ট, উনি খুব সাহসী, বুদ্ধিমতী এবং ব্রাইট একজন অফিসার। সার্থক চ্যাটার্জিকে ফাঁসাতে উনি হবে আমাদের তুরুপের তাস। এইভাবেই সুধার সাথে পাঠিয়ে দেওয়া হয় ওনাকে। সুধা তো বাড়ি পৌঁছে যায়। বাড়ি পৌঁছতেই দেখে যে সার্থককে পেপারে সই করানো হচ্ছে। সুধা তো গিয়ে হাতটা ধরে নেয়। তখন বলে যে আমিও চাই ঠাকুরপো যে এই প্রপার্টিটা আপনার নামে হয়ে যাক, মানে তোমার নামে হয়ে যাক, কিন্তু তার আগে আমিও তোমার জন্য কিছু ঠিক করেছি। আমি তোমার বিয়ে দেওয়ার কথা ভেবেছি, কারণ একজন জীবনসঙ্গী যখন পাশে থাকবে সে তোমার যেভাবে ভালোবেসে যত্ন নেবে সেভাবেই তোমাকে কাজের জন্য উৎসাহিতও করবে, তাতে তোমার কাজে আরো মন বসবে, আরো কাজটা ভালো হবে। বৌদির কথা তুমি রাখবে তো ঠাকুরবউ? তখন সুধা মনে মনে বলছে এবার তোমার চালে তোমাকে আমি মাত দেবো ঠাকুরবউ। সুধার এই সিদ্ধান্তে তো সুধা শ্বশুর মশাই, তারপর ছোটকা, এরা খুবই খুশি। ছোটকা বলছে আমার তো স্বপ্ন ছিল আমার ছেলের একটা ভালো মেয়ের সাথে বিয়ে হবে। সুধা বলছে আজকে সকালেই তো ঠাকুরবউ বলছিল যে ওকে ভালোবাসার নাকি কেউ নেই এই বাড়িতে। তো এই বিয়ে দেওয়াতে তার যে একাকিত্বটা সেটা দূর হবে, আর তার জীবনে একটা ভালোবাসার মানুষও আসবে। সুধার এই সিদ্ধান্তে কিন্তু বাড়ির সবাই খুশি হয়ে যায়, শুধু চিন্তায় পড়ে যায় সার্থক। তেজও খুব খুশি হয়ে যায়, সমুদ্রটাও খুব খুশি। তখন ছোটকা বলছে কিন্তু পাত্রী পাই কোথা থেকে, এত তাড়াতাড়ি তো পাত্রী বললেই পাওয়া যাবে না। তখন সুধা বলে পাত্রী রেডি। তখন ইন্সপেক্টর অশ্মিকে একদম সুন্দরভাবে সাজিয়ে নিয়ে চলে আসে সুধা, বলে এই যে পাত্রী। এবার সুধা মনে মনে বলছে যে এতদিন তো নিজের অভিনয় দিয়ে আইনকে খুব বোকা বানিয়েছো, এবার তোমার চালেই মাত দিয়ে তোমাকে গারদের ওপারে পাঠাবো আমি। সুধা এমনটাই ভাবতে থাকে। সুধা পরিচয় করিয়ে দেয় যে ওর নাম অশ্মি, ও সাইকোলজি নিয়ে পড়াশোনা করছে, আর ওর বাবা মা সুধা ম্যারেজ ব্যুরোতে কন্ট্যাক্ট করেছে ওর বিয়ের জন্য। সুধা বলে যে আমাদের ঠাকুর বউয়ের থেকে ভালো পাত্র আর কে আছে? তখন তেজ বলে হ্যাঁ, আমার ভাই এখন মোস্ট এলিজেবল ব্যাচলার। এরপর তো ছোটকা জিজ্ঞাসা করছে মেয়েটিকে তোমার বাড়ি কোথায়? সুধা বলে ওর বাড়ি কলকাতাতে নয়, ওর বাড়ি হচ্ছে দিল্লিতে, আর ও একজন সাইকোলজিস্ট, তাই আমার ঠাকুর বউকে, মানে ঠাকুর বউয়ের মনের অসুখটাও খুব ভালো করে সারাতে পারবে, ঠাকুর বউয়ের মনটা বুঝে। ও ওখানে রিসার্চ করতে এসছে কলকাতাতে। তখন তেজ বলছে ছোটকা আর অনিকেতের মতটাও আপনাকে নিতে হবে, যে ওরা কি চায়। ছোটকা বলছে পাত্রী তো আমার খুব পছন্দ। তখন তেজ বলছে মানে অশ্মি কি সবটা জানে আমাদের অনিকেতের ব্যাপারে? তখন অশ্মি বলছে আর কি যে হ্যাঁ হ্যাঁ, আমি সবকিছু জেনেই এই বিয়েতে রাজি হয়েছি, সুধাদি আমাকে সবটাই বলেছে। তখন সার্থক বলছে যে না না, আমি বিয়ে করতে পারবো না, কারণ আমি এখন প্রস্তুতি নই মানসিক দিক দিয়ে। তেজরা তো খুব করে জোর করছে, ওদিকে তেজের মাদেরও কিন্তু পাত্রীকে খুব পছন্দ। সার্থক তো বলছে এভাবে হুট করে বিয়ে করা যায় নাকি? তখন তেজের মা বলছে শোন, জন্মবিত্ত বিয়ে কিন্তু তিন বিধাতা নিয়ে, হয়তো ঈশ্বর চেয়েছেন তাই জন্যই তোর জন্য পাত্রী এসে হাজির। এরপরে সুধা চালাকি করে বলে যে মা বাবা, অশ্মিকে এই বাড়িতে একটু থাকতে পারবে? আসলে ওর পিজি পেতে 3 দিন সময় লাগবে, তো একা একটা মেয়ে বাইরে কি করে ছেড়ে দিই, সেই কারণে আমি ওকে নিয়ে এসেছি। তখন তেজের বাবা বলে ও মা, এটা আবার বলার কি আছে, ঠিক আছে ও থাকুক, কোনো অসুবিধে নেই। জ্যোৎস্না তখন অশ্মিকে নিজের সঙ্গে নিয়ে যায়। এদিকে তো সুধাকে ডেকে সার্থক বলছে
আমি জানি এটা তোমার একটা নতুন চাল, যেটা আমি কিছুতেই পরিপূর্ণ হতে দেব না, মানে সাকসেস পেতে দেব না। তখন সুধা বলছে, তুমি চিন্তা করো না ঠাকুরপো, তোমার শুধু আশীর্বাদ নয়, তোমার বিয়েটা আমি নিজে দাঁড়িয়ে থেকেই দেব। আবার দিয়ে এই কথাবার্তা বলে দুজন দুদিকে চলে যায়। তেজ মনে মনে ভাবছে যে আমি নিজের ভাই বলে হয়তো সুধাকে মাঝে মধ্যে আমি সন্দেহ করে ফেলছি, কিন্তু সুধা তো অযথা মিথ্যে কথা বলেন না। নিশ্চয়ই কোনো কারণ আছে যার জন্য উনি অনিকেতকে সন্দেহ করছে। তাছাড়া কিছুদিন ধরে অনিকেতের করা কাজকর্ম আমাকেও কিন্তু ভাবাচ্ছে, এমনটাই মনে মনে ভাবতে শুরু করেছে তেজ। এদিকে অশ্মিকে অফিসার ফোন করেছে যে সবকিছু ঠিক আছে তো। অশ্মি বলছে, হ্যাঁ স্যার, সব ঠিক আছে, এভরিথিং ইজ আন্ডার কন্ট্রোল। আর এদিকে কিন্তু পেছনেই দাঁড়িয়ে সার্থক শুনছে। বলে, আপনি কার সাথে কথা বলছিলেন? অশ্মি মনে মনে ভাবছে এ আবার সবকিছু শুনে নিল না তো। বলে, বলুন না, বলুন কার সাথে কথা বলছিলেন বলুন। বলে, না আর কি। তখন সুধা আসে, বলে, অশ্মি সুপারভাইজারের সাথে কথা হয়ে গেছে? বলে, হ্যাঁ হয়ে গেছে। তারপর আবার সার্থককে বলছে যে কি ব্যাপার ঠাকুরবউ, তুমি তো বিয়েই করতে চাইছিলে না, এখন আবার অশ্মিকে চোখে হারাচ্ছ। তখন সেখানে তেজও আসে তার ভাইয়ের পেছনে লাগতে, যে কি রে, কি ব্যাপার, কি দেখছি এসব। এদিকে সার্থক কথা ঘুরিয়ে বলছে, না না, আমি তোর সাথে কথা বলতে আসছিলাম ওই ফ্যাক্টরিটার ব্যাপারে। সবকিছু বুঝে না নিলে কি করে হবে বল, চল কথা বলে নি। তখন তেজ বলছে, না না, অত তাড়াহুড়োর কি আছে, সুধা তো বলেইছে আগে তোর একাকিত্ব দূর হোক, তারপরে আমরা সেই ব্যাপার নিয়ে ভাববো। কারণ তেজের মনেও কিন্তু সন্দেহ ঢুকেছে, ওই জন্য তেজ এবার একটু করে পিছিয়ে যাচ্ছে আর কি। তেজ বলছে, তাছাড়া তুই তো বলেছিস তোর নিজের বলতে নাকি কেউ নেই। এদিকে সুধা কিন্তু বুঝতে পেরেছে। সুধা মনে মনে বলছে, তার মানে আপনি এটা বুঝতে পেরেছেন যে মানে আমাকে একটু বিশ্বাস করতে শুরু করেছেন, যে আমি একটু হলেও কিন্তু যা বলছি সত্যি বলছি, সেই কারণে আপনি একটু করে পিছিয়ে যাচ্ছেন আপনার ভাইয়ের ব্যাপারে। সার্থক কিন্তু এবার চুপ করে গেছে আর চিন্তায় পড়ে গেছে, আর মনে মনে বলছে, এই তেজও দেখছি এখন সুধার সুরে সুর মেলাচ্ছে। সার্থক তো তেজকে বলছে যে, দেখ আমি বুঝতে পারছি তুই বউয়ের কথাতে আমাকে হয়তো বিশ্বাস করতে পারছিস না, তবে একটা কথা বলে দিয়ে, ফ্যাক্টরির জন্য কিন্তু আমি বিয়েটা করতে পারবো না। এবার এই বলে সার্থক যখন চলে যাচ্ছে, সার্থকের হাতটা ধরে নেয় তেজ। তুই কি করে জানলি যে সুধা আমাকে এই সমস্ত কথা বলেছে? তাহলে কি তুই আমাদের কথা দাঁড়িয়ে শুনছিলি নাকি? তখন দেখা যাচ্ছে ওখানে ঝিনুক একজন সাধু বাবা সেজে চলে আসে। এই ঝিনুককে সাধু সাজিয়ে আনাটা হচ্ছে সুধার প্ল্যান ওয়ানেরই একটা অংশ। তখন তো চোখে চোখে সবার ইশারা হয়ে যায়, ঝিনুক, সুধা আর ওদিকে অফিসার অশ্মি। সুধা মনে মনে বলছে, এবার দেখি তুমি বিয়ে না করে কি করে থাকো। ঝিনুক এসে তো তার খেলা দেখাতে শুরু করে দিয়েছে যে ঘোর অমঙ্গল ঘটতে চলেছে এই বাড়িতে, ঘোর অমঙ্গল। তখন সুধা বলে, কি বলছেন এটা আপনি সাধু বাবা? ঘোর অমঙ্গল কি করে হয়? এই তো কিছুদিন আগে আমার স্বামী আর ঠাকুরবউ জীবন নিয়ে ফিরে এলেন। বলে, হ্যাঁ হ্যাঁ, জানি জানি, তোর ওই ঠাকুরবউই তোর স্বামীর প্রাণ বাঁচিয়েছে, তাই তো? এই কথা শুনে তো তেজের মা একদম বলে, আপনি তো ত্রিকালদর্শী, দিয়ে জোর হাত করে সামনে ঝুঁকে পড়ে আর কি। সুধাকে তো বলছে ওনার জন্য একটু চাল ডাল আনাজের ব্যবস্থা করো। তখন আহ সেই ঝিনুক বলছে আর কি, না আমি এখানে ভিক্ষে চাইতে আসিনি, আমি অন্য কারণে এখানে এসেছি। সুধা আবার মনে মনে বলছে, আমি তোমাদেরকে ঠকাতে চাইনি মা, কিন্তু যা করছি সব এই বাড়ির মঙ্গলের জন্যই করছি। তেজ বলছে, এই সব কিছু ছাড়ুন, আপনি বলেন এই বাড়িতে ঢুকলেন কি করে? দিয়ে সিকিউরিটিকে ডাকছে তেজ। তখন তেজের মা বলছে, এই সমস্ত কিছু করতে নেই বাবা, উনি একজন সাধু বাবা। কিন্তু সেই সময় সেখানে সমুদ্র চলে আসে ঝিনুকের খোঁজ করতে করতে। যতবারই সাধু বাবার সামনে যাচ্ছে, সাধু বাবা ততবারই মুখটা ঘুরিয়ে নিচ্ছে। বলে, তোমরা কেউ ঝিনুককে দেখেছো? ঝিনুক বলছে, একে এখনই আসতে হলো আমার খোঁজ করার জন্য। ঝিনুক বলছে যে এই বাড়ির বংশধরদের ঘোর অমঙ্গল আসছে সামনে, ঘোর বিপদ। তেজের মা বলছে, কার বিপদ? আমার তেজের? বলে, না, তো তেজের পাশে যেই বউ দাঁড়িয়ে আছে সে মা দুর্গার মতো তাকে রক্ষা করবে। তখন আরেকজন বলছে, মানে জ্যোৎস্না বলছে, তাহলে কি সমুদ্রর? সমুদ্র বলছে, হ্যাঁ আমি। বলে, বাবা আমাকে বাঁচান বাবা। বলে বাবার পায়ে পড়ে যায়। এদিকে ঝিনুক তো পালাচ্ছে, ঝিনুকের পেছন পেছন সমুদ্র পালাচ্ছে যে বাবা আমাকে বাঁচান। এদিকে কিন্তু সমুদ্র যখনই ঝিনুকের হাতটা ধরেছে, ঝিনুকের হাতে শাখা পলা দেখে নিয়েছে। মনে মনে ভাবছে সমুদ্র যে ঝিনুক মানে সাধু বাবা আবার শাখা পলা পড়েন। ঝিনুক কিন্তু হাতটা টেনে নেয়। ঝিনুক বলছে, যে অবিবাহিতা সে অকালে মরবে। এদিকে তো ছোটকা বলছে, হ্যাঁ অবিবাহিত বলতে তো আমার ছেলে। বলে, এই অনি, সাধু বাবার পায়ে পড়ে যা। তখন সাধু বাবার পায়ে গিয়ে বসে পড়ে মানে অনিকেত, তার বাবার কথা অনুযায়ী। আর এদিকে ঝিনুক তো তার লাঠিটা তার গলার মধ্যে ঠেকিয়ে রেখেছে, যে পাপ পাপ, এগুলো সব হচ্ছে পাপের ফল। তখন সুধা বলছে, তাহলে এর থেকে উপায় কি? বলে, একমাত্র বিবাহই পারে ওর জীবনের ফাড়া কাটাতে। আর আমার কথা যদি অমান্য করে, তাহলে ওকে অকাল মৃত্যুর হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। এই বলে ঝিনুক সেখান থেকে চলে যায়, আর ঝিনুকের পেছন পেছন যায় সমুদ্র। সার্থক এবার মনে মনে বলছে, এই সাধুও নিশ্চয়ই সুধারই প্ল্যান করা, আর এই অসীমের ব্যাপারে আমাকে খোঁজ নিতে হবে। আর ওদিকে সমুদ্র তো দাঁড়ান বলে দাঁড় করিয়ে দিয়েছে সেই সাধু বাবাকে, আর ঝিনুক তো এবার ভয় পেয়ে গেছে যে এবার কি করবে সে। এদিকে সার্থক কিন্তু অসীমের একটা ফটো তুলে নেয় ফোনে, চুপ করে, কেউ বুঝতে পারে না। তারপরে তো ছোটকা তাকে তার বিয়ের কথা বলছে। তখন সার্থক বলছে, দরকার পড়লে আমি আমার মেয়ে নিজেই খুঁজে নেব, বলে ওখান থেকে চলে যায়। এবার ইন্সপেক্টর অশ্মি বলছে সুধাকে যে এবার আপনি কি করবেন? তখন সুধা বলছে, এবার প্ল্যান 2।
এরপরে তো সমুদ্র ঝিনুককে ধরে ফেলে, মোচ খুলে ফেলে, দাড়ি খুলে ফেলে, বলে আমার চোখকে তুমি ফাঁকি দেবে? তোমার হাতে শাখা পলা আর তোমার এই দুটো চোখ, তোমার এই দুটো চোখকে আমি খুব ভালো করেই চিনি। এবার আমাকে সত্যি করে বলো যে এমনটা তুমি কেন করছিলে? তখন ঝিনুক বলে, তোমাদের বাঁচাতে, তোমাদের পরিবারকে বাঁচাতে, এই বসু মল্লিক পরিবারকে বাঁচাতে। যদি আমাকে ভরসা করে থাকো তাহলে আর একটা দিন সময় দাও, আপসাপ নিজেরাই সবকিছু জানতে পারবে। তখন তো সমুদ্র অবাক হয়ে যায় ঝিনুকের কথা শুনে। এদিকে সার্থক ফোন করেছে তুহিনাকে, বলে সুধা আবার নতুন করে একটা প্ল্যান করছে। তখন তুহিনা বলছে, এটা তোমার কাছে আবার নতুন ব্যাপার নাকি? তুমি তো ঠিক এর থেকে উতরে যাবে। বলে না, সুধা কিন্তু অত সহজ মেয়ে নয়। তখন তুহিনা বলছে, তুমি কি তাহলে সুধাকে ভয় পাচ্ছ? সার্থক বলছে, সার্থক চ্যাটার্জি কাউকে ভয় পায় না। এদিকে তুহিনাকে সবটা বলে যে কোথা থেকে একটা মেয়েকে ধরে এনেছে, আর সেই এই পরিবার সেই মেয়ের সাথে আমার বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। এটা শুনে তো তুহিনা অবাক হয়ে যায়, বলে হ্যাঁ, মেয়েটার নাম অশ্মি রয়, কলকাতা সাইকোলজি কলেজে পড়াশোনা করে, সাইকোলজি অনার্স। একটু তুমি ওর ব্যাপারে খোঁজ খবর নাও। এদিকে দেখা যাচ্ছে সার্থকের মাথার ফ্যানটা এমন ভাবে ঘুরছে যেন যে কোনো মুহূর্তে খুলে পড়তে পারে। সুধা এদিকে মনে মনে বলছে, তুমি কি ভাবছো তুমি একাই প্ল্যান করতে পারো? আমি পারি না, এবার প্ল্যানটা আমারই হবে। দেখা যাচ্ছে যে সুধাই সেই ফ্যানটাতে কিছু একটা করে রেখেছে ইন্সপেক্টর রশ্মির সাথে মিলে। সাধু বাবার কথা যাতে এবার অক্ষরে অক্ষরে মিলে যায়, সেই অকাল মৃত্যুর কথাটা, সেই প্ল্যানটাই করেছে সুধা। সুধা প্ল্যান করেছে যে ফ্যানটা চালাতে 10 সেকেন্ড কাউন্ট করতে করতেই কিন্তু ফ্যানটা সার্থকের মাথার উপরে খুলে পড়বে। আর ইন্সপেক্টর রশ্মিকে বলেছে, তারপরে আপনাকে কি করতে হবে মনে আছে তো? যত্ন করে কিন্তু তার দেখাশোনা করতে হবে, সময় মতো তাকে বাঁচিয়েও নিতে হবে। এমনটাই প্ল্যান করেছে তারা আর কি। সার্থক তো এদিকে তুহিনাকে বলছে, ইনফরমেশনটা আমার আজকেই চাই, খুব জরুরি, যে করেই হোক। আর এদিকে সুধা বলছে, এবার আমার এন্ট্রি নেওয়ার সময় এসে গেছে, মানে ফ্যানটা খুলে পড়ার ঠিক সময় এসে গেছে। এবার সুধা যাবে কি, সেই সময় তেজ চলে আসে। এসে সুধাকে বলছে যে কি প্ল্যান করছেন আপনি সুধা? সুধা তো এবার চিন্তায় পড়ে যায় যে এবার কি করবে। সুধা বলছে, কই কি, কিছু না তো, কি প্ল্যান করব আমি? তেজ বলছে, আপনি কিছু একটা তো আমার কাছ থেকে আড়াল করছেন। তেজ বলছে, কিছু একটা তো আপনার মাথায় চলছে, না হলে আপনি অনিকেতের বিয়ে নিয়ে এতটা ব্যস্ত হতেন না। কালকেই তো ওকে ঠক জচ্চর বলছিলেন, আর আজকে ওর জন্য পাত্রী নিয়ে এলেন। এদিকে সুধাও তেজকে একই কথা বলে যে আপনি আমাকে ভরসা করেন তো? তাহলে আর মাত্র 24 ঘন্টা, আপনি চিন্তা করবেন না, আমি যা কিছু করবো এই পরিবারের মঙ্গলের জন্যই করব। 24 ঘন্টা পরে আপনারা সবাই সবটাই জানতে পারবেন। তেজ বলছে, ঠিক আছে, আমি আপনাকে ভরসা করব, কিন্তু আপনি যেটা করছেন তাতে যাতে কারো ক্ষতি না হয়। সুধা বলছে, আপনি যদি কখনো জানতে পারেন যে আপনার ভাই আপনার এই পরিবারের ক্ষতি করার চেষ্টা করছে, তাহলে আপনি কাকে বেছে নেবেন, আমাকে না আপনার ভাইকে? তখন তেজ বলছে, আপনাকে। সুধা তো এটা শুনে খুশি হয়ে যায়। এদিকে সার্থক তো ফোন রেখে দিয়েছে, আর হাসতে হাসতে বলছে যে তুমি জানো না সুধা, যে এই সার্থক চ্যাটার্জি কত দূর যেতে পারে, কত কি করতে পারে। এদিকে ছোটকা এসেছে, যে অনি তোর ওষুধ খাওয়ার সময় এসে গেছে। এসেই দেখে যে ফ্যানটা টলমলো করছে, আর ওদিকে সার্থকও দেখে ফেলে ফ্যানটাকে। আর এদিকে অনি বলে চিৎকার করে ওঠে ছোটকা। এটা দেখে তো সুধা মানে এটা শুনে আর কি সুধা তেজ অবাক হয়ে যায় যে ছোটকা এরকম ভাবে চিৎকার কেন করলো। সুধা হাসে, সুধা বুঝতে পারে তার প্ল্যানটা সাকসেস হয়েছে। এদিকে দেখা যাচ্ছে ঠিক যেই মুহূর্তে ফ্যানটা খুলে পড়বে, ওই মুহূর্তে অশ্মি এসে সার্থককে বাঁচিয়ে নেয়। আর সুধাও তখন দৌড়ে সেখানে চলে আসে। আর এটাই হচ্ছে সুধাদের প্ল্যান, যে সবাই দেখবে যে অশ্মি তাদের বাড়ির ছেলেকে বাঁচালো, তার মানে সাধু বাবার কথাটা সত্যি ছিল। তেজও আসে, তেজও এসে দেখে এমনটাই। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু পর্বকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইবটা কিন্তু অবশ্যই বন্ধুরা তোমরা করে দেবে। আর পর্বটা দেখতে গেলে অবশ্যই স্টার জলসার পর্দায় সবাই চোখ রাখবে ঠিক সময় মতো। আর অপেক্ষায় থাকবে আগামীকালকের পর্ব, কিন্তু আরো জমজমাট হতে চলেছে। তো সেই পর্ব দেখার জন্য তো সবাইকে ভালো থাকতে হবে, সুস্থ থাকতে হবে। তো অপেক্ষায় থাকবে সবাই। আমি আবার ফিরে আসবো যথাযথ সময়। ততক্ষণের জন্য টাটা।